বলয় চিকেন স্নেক। শিলিগুড়ি করিডোরে ব্যাটালিয়ন হেড কোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। জমি চাইল রাজ্যের কাছে। উত্তরবঙ্গে পরিকাঠামো তৈরির জন্য 100 একর জমি চায় আইটিবিপিও। প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। চিকেন স্নেকের নিরাপত্তায় এবার নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাছে শিলিগুড়ি করিডোরে 6 একর জমি চেয়েছে বিএসএফ। চিকেন স্নেকের 22 কিলোমিটারের মধ্যে এই জমি চেয়েছে তারা। সূত্রের খবর, এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। শুধু বিএসএফ নয়, উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয়, একাধিক জায়গায় এই জমি চায় তারা। আইটিবিপির উদ্দেশ্য মূলত স্থায়ী পরিকাঠামো এবং ক্যাম্প তৈরি করা। বিএসএফ এবং আইটিবিপি দুই বাহিনীর প্রস্তাবই খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে এবারে সীমান্ত সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাবে এই সরকারের। আর এবার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করলো রাজ্য সরকার। বিএসএফ ও আইটিবিপির তরফে যে জমি চাওয়া হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, তা ইতিমধ্যেই বিবেচনা স্তরে রেখেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকরা। খুব শীঘ্রই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দুই সংস্থাকে। দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যই গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র, যার অন্যতম অংশ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের নজরে এই চিকেন স্নেকের নিরাপত্তা। কিন্তু বিজেপি বারবারই অভিযোগ করেছে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে কোনো সমস্যা হবে না। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ 24 পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। বাংলার সীমান্তবর্তী জেলায় কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরি করার জন্য আরো 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নজরে এবার চিকেন স্নেকের নিরাপত্তা। নিউজ 18 বাংলা। স্নেক দৈর্ঘ্য প্রস্থে মেরে কেটে 20 থেকে 22 কিলোমিটার। ভারতীয় ভূখণ্ডের এই জমিটুকুই সবার নজরে। চীন জানে শিলিগুড়ির ওই জমিটুকু যদি কবজা করা যায়, তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলি বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় নো কম্প্রোমাইজ। চিকেন স্নেকে এবার আয়রন ডোম। ইসরায়েলের নিরাপত্তায় আয়রন ডোমের কথা শুনেছি আমরা। এবার চিকেন স্নেকের চারপাশেও নিরাপত্তার তেমনই বলয় তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। করা নিশ্চয়ই সম্ভব। ভারতবর্ষের যেসব জায়গাতেই আমাদের চ্যালেঞ্জ এবং থ্রেট রয়েছে, সেসব জায়গাতেই আকাশকে সুরক্ষা দিতেই হবে। আয়রন ডোম তো একটা কথার কথা। আয়রন ডোমের মতন একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকা খুবই প্রয়োজনীয় এবং আমার নিজের ধারণা আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স সেটির কথা নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আয়রন ডোম ইসরায়েলের অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আয়রন ডোম 70 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোনও ধ্বংস করে দিতে পারে আয়রন ডোম। কি থাকে আয়রন ডোমে? মূলত 3 স্তরীয় সুরক্ষা ব্যবস্থা, রাডার ইউনিট, কন্ট্রোল সিস্টেম ও ইন্টারসেপ্টর। রাডার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তার গতিপথ নির্ণয় করে।
ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানতে পারে তা চেক করে কন্ট্রোল সিস্টেম। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। আমাদের দেশের পশ্চিম সীমান্তেও অনেকটা এমনই উন্নত মানের প্রতিরক্ষা পরিকাঠামো আছে, যার উপর ভিত্তি করে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাড়ে কাঁপুনি ধরিয়ে দিতে পেরেছিল ভারত। লঞ্চ প্যাড থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম সবই আছে পশ্চিম সীমান্তে। কেউ হামলা করলে সেই ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভারতীয় সীমান্তে ঢোকার আগেই ধ্বংস করে দিতে পারে এমন ব্যবস্থা মোতায়েন করা আছে স্ট্র্যাটেজিক পয়েন্টে। এককালে ভরসা ছিল রাশিয়া থেকে আসা S-400 ট্রায়াম্ফ। এখন ভারত নিজেই ত্রিস্তরীয় সুরক্ষা বলয় বানিয়ে ফেলেছে। প্রজেক্ট কুশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম DRDO ও ভারত ইলেকট্রনিক্সের তৈরি। DEW সূর্য লেজার নির্ভর ডিরেক্টেড এনার্জি ওয়েপন আকাশে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারবে। আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম এই সবই ব্যবহার হতে পারে চিকেন স্নেকের সুরক্ষায়। চিকেন স্নেকেই হেডকোয়ার্টার বানাতে চায় BSF। তার জন্য 6 একর জমি চেয়েছে তারা। উত্তরবঙ্গে স্থায়ী ক্যাম্প করতে 100 একর জমি চেয়েছে ITBP। কি থাকতে পারে এখানে? চিকেন স্নেকের সুরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চ প্যাড, রেসপন্স জোন, ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র টার্গেটের ব্যবস্থা, প্রতিপক্ষের ড্রোন আকাশেই ধ্বংস করার সিস্টেম, আকাশপথে নজর রাখতে অত্যাধুনিক রাডার সিস্টেম। চিকেন স্নেকের চারধারে শত্রু। আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নেপাল বলুন, ভুটান বলুন এবং বাংলাদেশই বলুন, এরা সবাই খুব ছোট দেশ। এদের উপর মানে এদেরকে ইন্টিমিডেট করা আর কি একটা বড় শক্তির পক্ষে, ধরুন চীন হতে পারে বা অন্য কেউ হতে পারে, এটা খুবই সহজ ব্যাপার। কারণ এদের প্রতিরোধ নেই। যদি সেরকমভাবে আজকে চীন বাংলাদেশের ওপর দিয়ে হেঁটে চলে আসে চিকেন স্নেকের কাছে, বাংলাদেশের কোনো প্রতিরোধ নেই। বাংলাদেশে যদি আমাদের ফেভারেবল সরকারও থাকে তাও কিছু করতে পারবে না। বিপদ 3 দিক থেকেই আসতে পারে। কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই আর কি। যথেষ্ট সিরিয়াস ব্যাপার এবং পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার খুবই দরকার। মানে এটা আরো আগে হলেই ভালো হতো। ইংরেজিতে একটা শব্দ আছে ব্যাটল রেডি, অর্থাৎ যুদ্ধে নামতে প্রস্তুত। সীমান্তের কাছে সড়ক ও ব্যাটল রেডি চায় ভারত, যেমনটা আছে উত্তরপ্রদেশ এবং অসমে। এমন হাইওয়ে যেখানে অনায়াসে নামতে পারে রাফালের মতো যুদ্ধ বিমান বা সুপার হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফট। গত 14 ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ের মোরানে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা এমন হাইওয়ে যেখানে ফাইটার জেট এমনকি হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফটও নামতে পারে। সম্প্রতি বাংলার 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো তৈরির দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে এখানেও তৈরি হতে পারে এমন সড়ক। শিলিগুড়ি করিডোরের কাছে টানেল তৈরি করছে কেন্দ্র, যেখান দিয়ে ছুটবে রেল। হাসিমারা ক্যাম্পে আছে রাফাল, অর্থাৎ নিরাপত্তার বেষ্টনী তৈরি হচ্ছে চিকেন স্নেককে ঘিরে, ঠিক যেন আয়রন ডোম। নিউজ 18 বাংলা। ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিজ্ঞদের। থ্রেট কালচারে অভিযুক্ত অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। তৃণমূল সরকারের আমলে সব বিভাগীয় তদন্ত স্থগিত। অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়রদের। আরজিকর কাণ্ডের পর অভিজ্ঞের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ। আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভাগীয় তদন্ত। কোভিডের সময় পোস্ট গ্রাজুয়েটে বিশেষ সুবিধা নিয়েও বিভাগীয় তদন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ। তদন্ত অনেক হয়েছে, দরকার শাস্তি। অতি দ্রুততার সাথে আশা করব এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এবং শুধুমাত্র ডাক্তার অভিজ্ঞদের নয়, অভিজ্ঞদের সাথে থ্রেড কালচারের সারা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোতে জুড়ে যারা থ্রেড কালচার চালাতো, আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে 51 জন, ঠিক সেই রকমই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, JNM কল্যাণী মেডিকেল কলেজ, এদের কঠোর থেকে সবার কঠোর থেকে কঠোর শাস্তি আমি আশা করি। শুধু তদন্ত নয়, তদন্ত অনেক হয়েছে, প্রয়োজন শুধুমাত্র শাস্তির। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দুপুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে এবং যা নয় তাই করেছে। এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে DNA ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা। থ্রেট কালচারের কথা বলা হয়, সেই কালচারের ধারক ও বাহক হচ্ছেন এনারা। শুধু ইনি নন, আরো অনেকেই আছে। এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অভিজ্ঞ। ক্রাইম সিনের তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ। অভিজ্ঞদের বিরুদ্ধে একাধিক অভিযোগ।
আরজি কর তদন্ত নিয়ে অভয়ের পরিবারের 38টি প্রশ্ন রয়েছে, বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্ব, তাই সিবিআইকে ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে, অপেক্ষা করুন। ফাইল খুলল আরজি কর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজি কর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজাও হলো সেই একজনেরই। ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজি করের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন। একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজি কর কাণ্ডে। অভিযোগ, আরজি করের মর্গে মৃতদেহের হিসেব মিলত না। দেহাংশ অনেক সময় গায়েব হয়ে যেত। মর্গে নাকি মদের আসর বসত। জাল ওষুধের কারবারও হতো এই সরকারি হাসপাতালে। আরজি করকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের প্রভাবশালী উত্তরবঙ্গ লবির নাম। নিহত তরুণীর পরিচিতদের দাবি, হাসপাতালে চলা একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন অভয়া। সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? অপরাধের মৌচাকে ঢিল মেরেছিলেন বলেই কি এমন নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল অভয়াকে? সেই কারণেই কি অপরাধের পর দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ঘটনাস্থল? সেই কারণেই কি রাত দখলের সময় আরজি করের জরুরি বিভাগে হামলা? বৃহত্তর এমন ষড়যন্ত্রের অভিযোগ যখন প্রতিদিন জোরালো হচ্ছে, তখন রাজ্যের পুলিশ এবং সিবিআই এর তদন্তকারীরা শুধুমাত্র সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তুলতে পেরেছিলেন, যা অবাক করেছে অনেককেই। অনেক বছর আগে দিল্লিতে এক প্রভাবশালীর গুলিতে প্রাণ গিয়েছিল মডেল জেসিকা লালের। প্রথম বিচারে মুক্তি দেওয়া হয়েছিল হত্যাকারী মনু শর্মাকে। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। প্রশ্ন উঠেছিল, মনু যদি বেকসুর হয় তাহলে কে মারল জেসিকাকে? শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজি কর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার। আরজি করের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে, অপেক্ষা করুন। নিউজ 18 বাংলা।
শিক্ষা দপ্তরে এবার ওয়ার্ক ফ্রম হোম। জ্বালানির খরচ বাঁচাতে সিদ্ধান্ত রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরের অধিকাংশ বৈঠক ভার্চুয়াল করার নির্দেশ। অপ্রয়োজনীয় সফর কমিয়ে কার পুলিংয়ে জোর। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে জ্বালানি সাশ্রয়ে জোর। এবার বাড়ি থেকে কাজ করবেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বিভিন্ন দপ্তরগুলিকে এই পরামর্শ দিয়েছিলেন যাতে বিদ্যুতের ব্যবহার কমানো যায় এবং তার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমও চালু করা যায়। এবার সেই নির্দেশের পরেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তা কার্যকরী করে দিল। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। এবার জ্বালানি সাশ্রয়ের পথে রাজ্যের শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের নির্দেশিকায় বলা হয়েছে অধিকাংশ প্রশাসনিক বৈঠকই ভার্চুয়ালি করতে হবে। পর্যায়ক্রমে বাড়ি থেকে কাজ করবেন আধিকারিকরা। কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যমে কাজে জোর। কার পুলিং চালু করতে হবে। সন্ধে 7টার পর বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ। সচিবালয় ও ডিরেক্টরেট অফিসে বিদ্যুৎ ও লিফট ব্যবহারে নিয়ন্ত্রণ। এখনই সব স্তরের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হচ্ছে না। কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রয়েছে সরকারের। পরীক্ষামূলকভাবে তাই পদস্থ আধিকারিকদের জন্যই এই নিয়ম জারি করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। খুলতে বিভাগে চিকিৎসক অভিজ্ঞদের। থ্রেড কালচারে অভিযুক্ত অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। তৃণমূল সরকারের আমলে সব বিভাগীয় তদন্ত স্থগিত। অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ জুনিয়রদের। আরজিকর কাণ্ডের পর অভিজ্ঞের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ। আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভাগীয় তদন্ত। কোভিডের সময় পোস্ট গ্রাজুয়েটিভে বিশেষ সুবিধা নিয়েও বিভাগীয় তদন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ। তদন্ত অনেক হয়েছে, দরকার শাস্তি। অতি দ্রুততার সাথে আশা করব এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং শুধুমাত্র ডাক্তার অভিজ্ঞদের নয়, অভিজ্ঞদের সাথে থ্রেড কালচারের সারা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোতে জুড়ে যারা থ্রেড কালচার চালাতো। আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে 51 জন, ঠিক সেই রকমই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ, এদের কঠোর থেকে সবার কঠোর থেকে কঠোর শাস্তি আমি আশা করি। শুধু তদন্ত নয়, তদন্ত অনেক হয়েছে, প্রয়োজন শুধুমাত্র শাস্তির। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দুপুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে এবং যা নয় তাই করেছে। এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা। থ্রেড কালচারের কথা বলা হয়, সেই কালচারের ধারক ও বাহক হচ্ছেন এনারা। শুধু ইনি নন, আরো অনেকেই আছে। এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অভিজ্ঞ। ক্রাইম সিনের তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ। অভিজ্ঞদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আরজিকর তদন্ত নিয়ে অভয়ের পরিবারের 38টি প্রশ্ন রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্ব, তাই সিবিআইকে ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন।
ফাইল খুলল আরজিকর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজিকর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজা হলো সেই একজনেরই। ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজিকরের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন। একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজিকর কাণ্ডে। অভিযোগ, আরজিকরের মর্গে মৃতদেহের হিসেব মিলত না। দেহাংশ অনেক সময় গায়েব হয়ে যেত। মর্গে নাকি মদের আসর বসত। জাল ওষুধের কারবারও হতো এই সরকারি হাসপাতালে। আরজিকরকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের প্রভাবশালী উত্তরবঙ্গ লবির নাম। নিহত তরুণীর পরিচিতদের দাবি, হাসপাতালে চলা একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন অভয়া। সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? অপরাধের মৌচাকে ঢিল মেরেছিলেন বলেই কি এমন নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল অভয়াকে? সেই কারণেই কি অপরাধের পর দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ঘটনাস্থল? সেই কারণেই কি রাত দখলের সময় আরজিকরের জরুরি বিভাগে হামলা? বৃহত্তর এমন ষড়যন্ত্রের অভিযোগ যখন প্রতিদিন জোরালো হচ্ছে, তখন রাজ্যের পুলিশ এবং সিবিআই এর তদন্তকারীরা শুধুমাত্র সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তুলতে পেরেছিলেন, যা অবাক করেছে অনেককেই। অনেক বছর আগে দিল্লিতে এক প্রভাবশালীর গুলিতে প্রাণ গিয়েছিল মডেল জেসিকা লালের। প্রথম বিচারে মুক্তি দেওয়া হয়েছিল হত্যাকারী মনু শর্মাকে। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। প্রশ্ন উঠেছিল, মনু যদি বেকসুর হয় তাহলে কে মারল জেসিকাকে? শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজিকর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার। আরজিকরের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন। নিউজ 18 বাংলা। শিক্ষা দপ্তরে এবার ওয়ার্ক ফ্রম হোম। জ্বালানির খরচ বাঁচাতে সিদ্ধান্ত রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরের অধিকাংশ বৈঠক ভার্চুয়াল করার নির্দেশ। অপ্রয়োজনীয় সফর কমিয়ে কার পুলিংয়ে জোর। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে জ্বালানি সাশ্রয়ে জোর। এবার বাড়ি থেকে কাজ করবেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বিভিন্ন দপ্তরগুলিকে এই পরামর্শ দিয়েছিলেন যাতে বিদ্যুতের ব্যবহার কমানো যায় এবং তার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমও চালু করা যায়। এবার সেই নির্দেশের পরেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তা কার্যকরী করে দিল।
ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। এবার জ্বালানি সাশ্রয়ের পথে রাজ্যের শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের নির্দেশিকায় বলা হয়েছে অধিকাংশ প্রশাসনিক বৈঠকই ভার্চুয়ালি করতে হবে। পর্যায়ক্রমে বাড়ি থেকে কাজ করবেন আধিকারিকরা। কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যমে কাজে জোর। কারপুলিং চালু করতে হবে। সন্ধে 7টার পর বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ। সচিবালয় ও ডিরেক্টরেট অফিসে বিদ্যুৎ ও লিফট ব্যবহারে নিয়ন্ত্রণ। এখনই সব স্তরের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হচ্ছে না। কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রয়েছে সরকারের। পরীক্ষামূলকভাবে তাই পদস্থ আধিকারিকদের জন্যই এই নিয়ম জারি করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কলেজে গভর্নিং বডি আউট, প্রশাসকহীন। 417 কলেজে প্রশাসক নিয়োগ উচ্চশিক্ষা দপ্তরের। 417 কলেজের গভর্নিং বডি ভেঙে দিল উচ্চশিক্ষা দপ্তর। আর কলেজগুলিতে পরিষেবা সচল রাখতে সিদ্ধান্ত। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদেরই প্রশাসক নিয়োগ। মনোনীত প্রতিনিধিদের সরিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। কলেজে গভর্নিং বডি আউট, প্রশাসক ইন। 417 কলেজে প্রশাসক নিয়োগ উচ্চশিক্ষা দপ্তরের। 417 কলেজের গভর্নিং বডি ভেঙে দিল উচ্চশিক্ষা দপ্তর। কলেজগুলিতে পরিষেবা সচল রাখতে সিদ্ধান্ত। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদেরই প্রশাসক নিয়োগ। মনোনীত প্রতিনিধিদের সরিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। শূন্য পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দপ্তর ভিত্তিক শূন্য পদ পূরণে তৎপর রাজ্য। সব দপ্তরে কত শূন্য পদ জানতে রিপোর্ট তলব। শূন্য পদের রিপোর্ট জমা নির্দেশ অর্থ দপ্তরের। 26-এর 1 মে পর্যন্ত শূন্য পদের হিসেব দিতে নির্দেশ। 3রা জুনের মধ্যে দপ্তরগুলির শূন্য পদে তথ্য জমার নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতে সিদ্ধান্ত অর্থ দপ্তরের।